কাছে আসবি না আমার। সোয়ার কথা শুনে অনেকটা অবাক হয়েছিলাম সেদিন, কিন্তু আমি তো তোর বর। আমি তোকে বর হিসাবে মানি না। যদি তুই আমার কাছে আসিস তাহলে তোকে মেরে আমি নিজেও মরে যাব। তোর মতো সেলফিশ মেয়ে আমি দেখিনি। সেলফিশের কি দেখলি তুই? তুই আমার লাইফটি হেল্প করে দিলি নিজের স্বার্থের জন্য। তুই যেমন একসময় আমাকে ইউজ করেছিস ফ্রেন্ডশিপ নামে, আজ তোর বাবা আমাকে ইউজ করলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো নতুন করে আজ শুরু করব, কিন্তু তুই সে ধরনের মেয়ে না। আমি আর বাবা তোকে ইউজ করেছি। হ্যাঁ করেছিস। যদি ইউজ না করে থাকিস তোরা, তাহলে তোকে আমার সাথে বিয়ে দিলেন কেন? আর অন্য কাউকে পেলেন না? তাই তুই কি বলতে চাচ্ছিস? তুই বিয়ে ভেঙে দিবি? আমি বিয়ে ভাঙতে চাইনি, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু তুই কি বললি একটু আগে মনে করে দেখ। তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি নিজেও সংসার করব না। তোর সাথে ফ্রেন্ডশিপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলবি বল, বাবা মাকে নিয়ে কিছু বলবি না? কি করবি রে তুই, কুত্তার বাচ্চা? সর সামনে থেকে, জানোয়ার কোথাকার। দুইটা ঠাস ঠাস করে বসিয়ে দিলাম। তুই কতটা নিস তার প্রমাণ দিলি। আমি তোর বাবা মাকে নিয়ে কিছু বলেছি? কিন্তু তুই যারা এই দুনিয়া নেই তাদের নিয়ে খারাপ কথা বলতেছিস। টাকা থাকলে বড়লোক হওয়া যায় না? ছোঁয়ার ঠোঁটে নিচ দিয়ে রক্ত পড়তেছে, মাথা নিচু করে বসে আছে। থাক তুই তোর সম্পত্তি নিয়ে, তুই তো এই সম্পর্ক রাখতে চাস না। আজ চলে যাচ্ছি, ঠিক 3 মাস পর ডিভোর্স পেপার নিয়ে তোর সামনে আসবো। সেদিন সোহাকে কথাগুলো বলে বের হয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি আমার বাসর রাতের দিনে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। বাসাটা আমার ছিল না, ছোঁয়ার ছিল। আপনারা ভাবছেন সোহাকে আর ওর সাথে আমার বিয়ে হলো কিভাবে? ছোঁয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার অনেক টাকা, তাই দিমাগে মাটিতে পা পড়তো না। ভাবছেন আমার মতো গরিবের সাথে ওর ফ্রেন্ডশিপ হলো কিভাবে? আসলে ভার্সিটিতে ভালো ছাত্র হিসেবে একটা নাম ছিল আমার। একদিন ক্লাস থেকে বের হওয়ার সময় ছোঁয়ার সামনে আসে। তোমার নাম সিয়াম? হ্যাঁ বলুন। আসলে আমার ফিজিক্সের নোটসগুলো একটু লাগতো, দিতে পারবেন? অবশ্যই। তারপর ওকে নোটসগুলো দেই। এভাবে কথা বলা শুরু, ধীরে ধীরে হালকা পাতলা খবর নেওয়া, এভাবে ফ্রেন্ডশিপ চলছিল। ওর ফ্রেন্ডশিপ অবশ্য করুণা ছিল, কারণ আমি অনাথ, দুনিয়াতে কেউ নেই, তাই করুণা করে মহৎ হতে চেয়েছিল। সেটা ওর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিত আমাকে। আমি সব বুঝার মধ্য দিয়েও না বোঝা ভান করে চলতাম। কি করব, আমি তো অনাথ, আমি তো করুণা পাত্র হওয়ার যোগ্য। মাঝে মাঝে মনটা খারাপ হতো। যদি আমার বাবা মা থাকতো তাহলে ঈদে কাপড় কিনে দিত। ভার্সিটিতে আসার সময় পকেটে টাকা আছে কিনা বলতো, আছে বললেও টাকা বের করে দিত। রাতে দেরি করে বাসায় ফিরে বকাঝকা করতো। রাগ করে না খেয়ে থাকলে বারবার খেতে রাখতো। আমাদের জীবনে বাবা মার ভালোবাসা ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে ফুটে ওঠে, যেটা অনেকে বোঝে না। সময় হলে সেটাই আর পাবে না, আর সেটাই তার কাছে বড় চাহিদা হয়ে দাঁড়ায়। অনেকে পিতামাতার এই ভালোবাসাটাকে ঠেলে দেয়, আবার অনেকে সেটার জন্য কেঁদে যায়, যেমনটা আমার ক্ষেত্রে। ভার্সিটিতে থাকাকালীন সোহা প্রায় আমাকে ওদের বাসা নিয়ে আসতো, ভালো মন্দ খাওয়াতো। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে দিতে চাইতো, কিন্তু আমি নিতাম না। কারণ যেটা নিব সেটা যদি ফেরত না দিতে পারি তাহলে নিজের কাছেই খারাপ লাগতো। তাই ছোট একটা পার্ট টাইম জব করতাম। সোহাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওর সামনে সেটা প্রকাশ করতাম না। কারণটা খুব সাধারণ, আমি অনেক গরিব। এটা একটা ছোট শব্দ, কিন্তু এর বোঝাটা অনেক বড়। ও একজন বড় লোকের মেয়ে, আমার মতো অনাথ ছেলে যে মেসে থাকে সারা বছর, 2টা শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেয়, তার সাথে প্রেম করবে এটা ভাবাই অনেক কিছু। এভাবেই চলছিল। সো আমাকে অনেক কেয়ার করত, কিন্তু ওর কিছু কথার মধ্যে আমার জায়গা চিনিয়ে দিত। কোনো মেয়ের সাথে কথা বললে এসে বলতো, তোর মতো ছেলেরা শুধু মেয়েদের দিকে কোন নজরে তাকাতে পারে, ছোট লোক কোথাকার। এছাড়াও ওর কথাবার্তা চলাফেরা এগুলো তো আছেই। এদিক থেকে ওদিক হলে ছোট লোক, কুত্তা, জানোয়ার এগুলো কথা ফ্রিতে শুনতে হতো। তারপরেও মেনে নিয়ে চলতাম। কিন্তু যেন জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে, সে খুব খারাপ লাগতেছিল। সোয়া ওর কার্ডটা যখন আমার হাতে দিল তখন কার্ডটা হাতে নিতে হাতটা কাঁপতেছিল, চোখ দিয়ে জল পড়তে চাইছিল, কিন্তু সেটা আটকে রেখেছিলাম। এমনকি সোয়ার বিয়ের সব কাজ আমাকে করতে হয়। ভেবেছিলাম এটা হয়তো আমার ভাগ্য, যাকে ভালোবেসেছিলাম তার বিয়ে দিতেছি। কিন্তু বিয়ের দিন বর আসেনি, কারণটা অজানা। তারপর সোহার বাবা ওর বিয়ে আমার সাথে দেন। প্রথমে না করি, কারণ ওনাদের সাথে আমার যায় না, কিন্তু তিনি হাত জোর করে বলতে লাগলেন, তাই আর না করতে পারিনি। তারপর বাসরাতের কথা তো আপনাদের বললাম। সেদিন বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আজ প্রায় 4 মাস হয়ে গেল। সোয়াকে দেওয়া কথার 1 মাস বেশি। পুরনো শহরটায় আজ আবার বসে আছি। আকাশটা মেঘলা, কখন যেন অঝরে বৃষ্টি নামবে। পুরনো কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সেই চিরচেনা ব্রিজে গেলাম, যেখানে আমি আর ছোঁয়া
প্রায় রাতে বসে থাকতাম। ব্রিজের এক কোণে গিয়ে বসলাম, একটা সিগারেট ধরিয়ে পুরনো গল্প খুনসুটির কথাগুলো ভাবতে লাগলাম। নিজের অজান্তেই ঠোঁটে কোণে হাসি চলে আসলো। তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা আজ খুব ভালো লাগছে, তাই আর উঠলাম না। ছোঁয়ার সাথে কাটার মুহূর্তগুলো ভাবতে লাগলাম। ছোঁয়া আমার বউ, কিন্তু বাসরাতের পর থেকে তাকে আমি দেখিনি। হাস্যকর হলেও এটাই বাস্তব। হয়তো ও এখন ভালো বড়লোক ছেলে পেয়ে গেছে, কিন্তু ও কি আবার বিয়ে করেছে? কথাটা ভাবতে ভাবতে ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করলাম। এই চেনা শহরে ফিরে আসা দুইটা কারণ, তার মধ্যে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে জোরে একটা বৃষ্টি শুরু হলো। কাগজটা ব্যাগে ঢুকিয়ে সিগারেটটা ফেলে দিলাম। তারপর হাঁটতে লাগলাম। কোনো কিছু পাচ্ছি না যে উঠে যাব। ঝুম বৃষ্টিতে একলা রাস্তায় হেঁটে চলেছি। হঠাৎ করে সামন দিয়ে একটা ট্যাক্সি আসলো। আমি জোরে ডাক দিলাম, ট্যাক্সি। আমার ডাক শুনে ট্যাক্সি দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওর দরজা খুলতেই বড় একটা ধরনের শক পেলাম। 4 মাস অনেকটা বদলে গেছে, কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, ভিতরে সোয়া বসেছিল। আমি ওকে দেখে যতটা স্বাভাবিক ও হয়তো নয়। ও চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। স্যার যাবেন? ড্রাইভারের কথায় বাস্তবে ফিরলাম। না, যাও। তারপর সেখান থেকে চলে আসলাম। আগে থেকে একটা বাসা ভাড়া করে রেখেছিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আসার সময় ছোঁয়ার মুখটা খুব ভেসে আসছিল। অনেকটা বদলে গেছে ও। চুলগুলো আগের মতো আর ছোট নেই, বেশ বড় করে রেখেছে। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে না হয়তো, কারণ ওকে শাড়িতে দেখলাম বেশ মানিয়েছে। ওকে শাড়িটায় একদম পরিদের মতো লাগছিল। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। দাওয়ানের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে গেলাম। ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরালাম আর মায়ামাখা বৃষ্টিটা উপভোগ করতে লাগলাম। এখন আর ছোঁয়ার জন্য অতটা আবেগ আসে না, কারণ আমার ভুলটা ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগে ওর পিছনে পিছনে ঘুরতাম, কথাগুলো ভাবলে হাসি পাচ্ছে। সারাদিন ওর কথা মতো উদ্বোস করতাম। সিয়াম, এটা কর, ওটা কর, এটা করবি না, ওটা করবি না। দিনগুলি চোখের সামনে ভেসে উঠতেছে, কিন্তু তার জন্য আর আবেগ প্রকাশ পায় না। আবেগটা আজ সিগারেটের ধোঁয়ার সাথে হারিয়ে গেছে একাকিত্বের বাতাসে। সারা রাত ব্যালকনিতে বসে থাকলাম। শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হাতে আছে আমার ছোঁয়ার ডিভোর্স পেপার। আজ আমি নিজে কথাটা রাখতে যাচ্ছি, যেটা আমি ওকে বাসরাতে দিয়েছিলাম। একটা রিক্সা নিয়ে ছোঁয়ার বাসার সামনে গেলাম। বাসাটা চিরচেনা, কিন্তু মানুষগুলো হয়তো চিনতে পারেনি। দরজায় গিয়ে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিলেন, হয়তো কাজের লোক। কাকে চাই? ম্যাডাম বাসায় আছেন? হুম। একটু ডেকে দিবেন? আচ্ছা, আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। বলে মহিলাটি চলে গেল। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, কারণ ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি পিছনে ঘুরে বাসা বাগানটা দেখতে লাগলাম। একটু পর কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকে দেখে ছোঁয়া আমাকে দেখে অনেকটা অবাক হলো। তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কেমন আছো? জি ভালো। ভেতরে আসো। না, তার কোনো দরকার নেই। এই নিন। কি এটা? যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। পেপারটা এগিয়ে দিয়ে বললাম, পরে দেখে নিন ঠিক আছে কিনা, আর আমার সাইন দেওয়া আছে। সোয়া পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটু পর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। কি ঠিক আছে? আর সরি আপনাকে 1 মাস বেশি দেরি করানোর জন্য। আসলে পেপারের কাজটা একটু করতে ভেজাল হয়েছিল। আপনি খুশি তো? আজ আপনি মুক্ত। আজ আসি, ভালো থাকবেন। বলে চলে আসলাম। পিছনে ঘুরে ওদিকে তাকাইনি। হয়তো ও আজ অনেক খুশি, আমিও খুশি, কারণ ভালোবাসা মানুষটি খুশি হয়েছে। ওখান থেকে বাসায় চলে আসলাম। সারাদিন বাসায় টুকটাক গুছিয়েছি। বিকেলে বাজার করে এনে রান্না করলাম। একা থেকে রান্না করা শিখে গেছি, কারণ বাকিটা জীবন একাই কাটাতে হবে। রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে যেতে হবে। আমি এখন একটা বড় কোম্পানিতে সিনিয়র ম্যানেজার পদে প্রমোশন পেয়ে এখানে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ক্যাবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর একজন কর্মকর্তা এসে বলল, বস এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। আমি বসের রুমে গিয়ে দরজা নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। ভিতরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। দরজা ঠেলে ভিতরে ঢুকতে সবকিছু অন্ধকার হয়ে গেল, কারণ ভিতরে ছোঁয়া বসেছিল। আমি ওকে দেখে অনেক অবাক হলাম, কিন্তু ও আমাকে দেখে একটু অবাক হলো না। হয়তো ও আমাকে চিনতেও পারছে না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হ্যালো মিস্টার সিয়াম। আমি চুপ করে আছি। এই যে আপনাকে বলছি। ওর কথা বাস্তবে ফেললাম। হ্যালো ম্যাম। বসুন। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। কি খাবেন? না ম্যাম, আমি কিছু খাবো না, ধন্যবাদ। সোয়া আর কিছু বললো না। সো আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওদিকে তাকিয়ে থাকা দেখে
বেশ অস্বস্তি বোধ করলাম। ম্যাডাম, আমি যাই তাহলে। আসুন। আমি সেখান থেকে বেরিয়ে নিজের ক্যাবিনে চলে আসলাম। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে খেয়ে নিলাম। রাতে ঘুম আসছিল না, কারণ সোয়ার সেই মায়াবী তাকিয়ে থাকা চেহারাটা চোখ বন্ধ করে ভেসে উঠছিল। আমি কি সোয়াকে এখনো ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করলাম। না, সেটা কিভাবে সম্ভব হয়? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর ওর হয়তো বয়ফ্রেন্ডও আছে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরালাম। পুরো রাত ঘুমাইনি, প্রায় রাত আমি নির্ঘুম ছিলাম। এখানে এসেও সে পুরনো অভ্যাসটা পাল্টানো গেল না। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম, তাড়াহুড়োয় নাস্তা করা হয়নি। অফিসে গিয়ে নিজে কাজে মন দিলাম। একটু পর একজন ফাইল নিয়ে আসলো। আই এম কামিং স্যার। ইয়েস, কামিন। স্যার, এই ফাইলটাতে একটু সাইন লাগতো। আমি ফাইলটা চেক করে সাইন করে দিলাম। আমি সিমি। আমি সিয়াম। তুমি আমার বয়সের, তাই তোমাকে স্যার বলতে পারবো না। ঠিক আছে, তুমি করে বলিও। ওকে, আসি তাহলে। সিবি চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। একটু পর একটা ফোন আসলো। হ্যালো। তাড়াতাড়ি আমার রুমে আসো। সোয়া রুমে গেলাম, গিয়ে দেখি ও মাথায় হাত দিয়ে বসে আছে। ম্যাম, কিছু বলবেন? সিয়াম, আমি তোকে ভার্সিটি লাইফ থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তোর উপর জোর খাটাতাম, কারণ আমি চাইতাম না যে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস। অন্য কারোর সাথে কথা বলতে দেখলে আমার খুব রাগ হতো। আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর বাসর রাতের দিন আমি তোকে ওভাবে বলতে চাইনি। আমার তোর উপর অভিমান হয়েছিল, কারণ বাবা তোকে বিয়ের কথা বলার পরেও তুই না বলে দিলি। সেই কারণে আমি তো তোকে ভালোবাসি, তাই তো প্ল্যান করে আমার বিয়েটা ভাঙলাম, যাতে বাবা কোনো উপায় না পেয়ে তোর সাথে বিয়ে দেয়। কিন্তু পরে যখন তুই চলে গেলি, আমি সারা রাত কেঁদেছি। তুই যদি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখতি, তাহলে বুঝতে পারতি আমি তোকে এই 4 মাস ধরে অনেক খুঁজেছি। প্রতি রাতে তোর জন্য কেঁদেছি, উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে তোকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ আমাকে মাফ করে দে। সোয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ওকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম। এসব কথা বলার সময় অনেক আগে চলে গিয়েছে। আপনার আর আমার মধ্যে কিছুই নেই। আপনার আর আমার একটা সম্পর্ক বস আর কর্মচারীর, এর থেকে বেশি কিছু নয়। কিছু কাজ থাকলে বলেন, না হলে আমি আসতেছি। সোয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছে, চুলগুলো ওর মুখের সামনে চলে এসেছে। বেশ মায়াবী লাগতেছে। ইচ্ছে করতেছে ওর চুলগুলো নিজে হাতে সরিয়ে দেই, কিন্তু ওর মায়ে পড়লে হবে না। আমি আসি তাহলে, কথাটা বলেই বেরিয়ে আসতে লাগলাম। আমি নিজের ভালোবাসাটা আদায় করে নিব। তুই ভালো করেই জানিস আমি কতটা জেদি। আমি তোর অভিমানটাকে সরিয়ে ভালোবাসাটাকে বের করেই আনবো। আমি তোকে কথা দিচ্ছি। দেখা যাবে। তারপর নিজে কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে বাসায় আসলাম, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। একটু পর সিমি আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। সিমির সাথে কথা বলতে লাগলাম। মেয়েটা কথা বলতেও পারে, শুরু করলে শেষ করতে চায় না। এরই মধ্যে সোয়া এসে আমাদের দেখে রাগে লাল হয়ে গেছে। কিছু বললো না, নিজে কেবিনে চলে গেল। একটু পর পিয়নকে দিয়ে আমাকে ডাক দিল। সোয়া রুমে গিয়ে নক দিলাম। আসবো ম্যাম? আসুন। আমি ভিতরে গেলাম। বসুন। না ম্যাম, কি কাজ আছে দিন? বসতে বলছি না? আমি কোনো কথা না বলে বসে পড়লাম। আমি বসতে সোয়া উঠে দাঁড়ালো, উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব। আমি সিটে বসে আছি। সোয়া এসে আমার সামনে ডেস্কটা উঠে বসলো। আপনি এভাবে বসলেন কেন? নিজের চেয়ারে গিয়ে বসুন। সেটা পরে দেখা যাবে। আগে বল, তুই ওই সিমির সাথে এত হেসে কথা বলছিলিস কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কে বলার? তোর ব্যাপার মানে? আমি তোর বউ। ছিলেন। সোয়ার মুখটা মলিন হয়ে গেল, কি যেন ভাবতে লাগলো। আমি তাহলে আসি ম্যাম, আমার কাজ আছে। আমার কথায় সোয়ার ধ্যান ভাঙলো। না, কোথাও যেতে হবে না, বসে থাক এখানে। কিন্তু আজ তো মিটিং আছে। ও, তাহলে যাও, বাকি ব্যবস্থা আমি পরে করছি। আমি উঠতে যাব, তখন ছোঁয়া আবার ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দিল। কোথায় যাচ্ছ? আপনি তো যেতে বললেন। আগে একটা কিস দাও, তারপর যেও। কি? আগে কিস দাও, তারপর যেও। পারবো না, পাগল নাকি? আপনার বপের কাছে যান। একটা কেন, 1000 কিস দিবে। অত কথা শুনতে চাই না, দিবি কিনা বল। না, দিব না। তাহলে যা করার আমাকেই করতে হবে। যা ইচ্ছা করে নিন। তখন ছোঁয়া ওর মাথা আমার মাথার কাছে আনলো।
ও টেবিলের উপর বসে থাকায় মাথা উঁচু করে ওর দিকে তাকাতে হচ্ছে। আমি ওর দিকে তাকাতে যাব তখনই 2 হাত দিয়ে আমার গালটি ধরলো। ওর কপালের সাথে কপাল ঘুষতে লাগলো। কেমন যেন একটা ভালো লাগা নিজের ভেতর কাজ করতে লাগলো। ওর নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপর ও ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনতে লাগলো। আমি বাধা দিলাম। ম্যাম, কি করছেন? একজন বউ তার বরের সাথে যা করে। বলেই ও আমার হাতটা সরিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমরা দুজন হাঁপাতে লাগলাম, কিন্তু ছোঁয়া মুসকে মুসকে হাসতে লাগলো। আপনি এটা কি করলেন? তুমি তো বললে যা করার করে নাও, তাই আমি যা করার করে নিলাম। আমি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজে কেবিনে গিয়ে বসলাম। বসে শুধু সোয়ার কথা ভাবতেছি। চওড়া গোলাপি ঠোঁট দুটো যেন আমাকে আবার টানতেছে। বারবার সে কিছু কথা মনে পড়তেছে, আর ঠোঁটের কোণে হাসি চলে আসতেছে। এত হাসি কিসের? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে সিমি। একা একাই হাসছেন? পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হতে যাব কেন? তাহলে একাই একাই হাসছেন যে? পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই। আমিও শুনি কি কথা। পরে একদিন শোনাবো। হঠাৎ এই সময় আসলেন যে, কোনো দরকার আছে কি? না, সেরকম কিছু না, লাঞ্চ টাইম হয়ে গেছে তো, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। ও আচ্ছা, বসুন, আমি খাবার অর্ডার করি। আমি ফোন নিয়ে পিয়নকে বললাম নিচের রেস্টুরেন্ট থেকে খাবার আনতে। তারপর দুজনে গল্প করতে লাগলাম, কিন্তু আমার গল্প করার কোনো মুড নেই। শুধু সোয়ার মায়াবী চেহারাটা ফুটে আসতেছে, আর এদিকে রিমি বক বক করেই যাচ্ছে। একটু পর পিয়ন খাবার নিয়ে আসলো। দুজনে হাত ধুয়ে খেতে লাগলাম, আর হালকা পাতলা হাসি ঠাট্টা করতেছিলাম। তখনই দেখলাম সোয়া গ্লাসের বাইরে থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল কিছু না বলে। খাওয়া শেষ করে সিমিকে বিদায় দিলাম আর নিজের কাজগুলো করতে লাগলাম। অফিস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা নেই, তাই হাঁটতে লাগলাম। হওয়ার সামনে একটা গাড়ি এসে থামলো। গ্লাসটা নামালো। ভিতরে সোয়া। গাড়িতে ওঠ। না ম্যাম, ঠিক আছে, আমি সামনে থেকে রিক্সা নিয়ে যাব, আপনি চলে যান। উঠতে বলছি না? দেখুন ম্যাম, আপনি আমার বস অফিসে, তাই এখানে জোর খাটাতে আসবেন না। উঠবি না? আমি গাড়ি থেকে নেমে ওইটা করব। এখন সবার সামনে করলে সবাই ফ্রিতে শো দেখবে। যদি না চাস সবাই ফ্রিতে শো দেখুক, তাহলে উঠে পড়। আমি ভাবলাম ভিতরে তো যাব না, আর বাইরে দাঁড়িয়ে থাকলে ইজ্জত সব শেষ হয়ে যাবে। দৌড় মেরে পালিয়ে যাই। যেই 1-2 ধাপ দিলাম, ছোঁয়া পিছন থেকে বলল, পালাচ্ছিস? পালা, কিন্তু রাত শেষ ওই অফিসেই আসবি, আর কাল সবার সামনে কিস করব। কথাটা শুনে দাঁড়িয়ে গেলাম। ঠিকই তো, কাল আবার অফিসে যেতে হবে। ছোঁয়া যেরকম জেদ, কথার খেলাপ করবে না, তাই গুটি গুটি পায়ে ফিরে এসে গাড়ির দরজাটা খুলে ভিতরে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। আমি গুটিসুটি মেরে বসে আছি। ছোঁয়া আমার কাঁধে মাথা দিয়ে বসে রইল। পরন্ত বিকেলে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছিল, আর মোড়টা যে কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। একটু দূরে যেতে ছোঁয়া গাড়ি থামাতে বলল, আর আমাকে নামতে বলল। আমি নেমে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি রেখে চলে যেতে বলল। ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে, আমাদের যেতে দেরি হবে, তাই পাঠিয়ে দিলাম। আসো আমার সাথে। না, আমার বাসায় যেতে হবে, কাজ আছে। প্লিজ, কিছুক্ষণ পর চলে যাব। ওর দিকে তাকালাম, এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চলুন। তারপর দুজন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই ব্রিজে গেলাম। তোমার মনে আছে এই ব্রিজে আমরা কত আড্ডা দিয়েছি? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দুজনে ব্রিজে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। নিচে নদীতে সূর্য পরন্ত আলো যেন অন্যরকম এক মুহূর্ত ফুটিয়ে তুলেছিল। পশ্চিম আকাশে উড়ে যাওয়া মেঘগুলো এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। ছোঁয়া আমার হাত ধরে কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা হয়নি। তুমি কি আমাকে সত্যিই আর ভালোবাসো না? ওর কথা শুনে অবাক হলাম, কারণ কি বলবো আমার জানা নেই। কি হলো, চুপ করে আছো কেন? সেটা না হয় না জানাই থাকলো, ডিভোর্স তো হয়ে গেছে, এখন পুরনো কথা ঘেটে লাভ কি? আমার কথা শুনে ছোঁয়ার মনটা খারাপ হয়ে গেছে। আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা দুজনে চলে আসলাম। আজ দিনটা খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি। কারণটা আমি নিজেও জানি না। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। গিয়ে নিজে কেবিনের সামনে আমার নাম লেখার জায়গায় আনোয়ার সাহেবের নাম লেখা। তাহলে কি সোয়া আমাকে চাকরি থেকে বের করে দিল? হঠাৎ পিছন থেকে পিয়ন এসে বলল, ম্যাডাম, আপনাকে ডাকতেছি। আমি সোয়ার রুমে গিয়ে দরজা নক করলাম। সোয়ার কেবিনে ঢুকতে মাথা ঠাডা পড়ল, কারণ সেখানে 2টা ডেস্ক ছিল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আমার কেবিন কি চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ, আজ থেকে আপনি এখানে বসে কাজ করবেন। কিন্তু ম্যাম, এখানে কেন? অফিসার কেবিন নেই তাই। কিন্তু ম্যাম, অফিসে তো অনেকগুলো কেবিন ফাঁকা আছে।
আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। কি আর করার, চাকরিতে তো ছাড়তে পারবো না, কারণ এখন আরেকটা ভালো মাইনের চাকরি পাওয়া মুশকিল নয়, একদম অসম্ভব ব্যাপার। আমি সাইডের ডেস্কটায় বসে কাজ করতে লাগলাম, কিন্তু সোয়া কাজ বাদ দিয়ে চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে আমাকে দেখছে, যেটা খুব অস্বস্তিকর যে কোনো মানুষের জন্য। কারণ কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি না চাইলেও তার দিকে আপনার নজর যাবে। আমি বারবার ছোঁয়ার দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর থাকতে না পেরে ওর দিকে চেয়ারটা ঘুরে নিলাম। ম্যাম, আপনার দেখা হলে আমি একটু কাজ করি। মানা কে করেছে? করো। আপনি এভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে কাজ করব? সেটা আমি কেমন করে জানবো? এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, লুচ্চমাইয়া কোথাকার। আমি নিজের কাজে মন দিলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া বাইরে কোথায় যেন চলে গেল। সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি ছাড়া, কারণ একটা আর্জেন্ট ফাইল জমা দিতে হবে। কিন্তু পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, কিছু করার নেই। ছাড়িয়ে রাখা এক গ্লাস পানি পুরোটা খেয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে ছোঁয়া রুমে আসলো, এসে একটা প্যাকেট থেকে কি যেন বের করলো। আমি নিজে মনে কাজ করে যাচ্ছি, কিন্তু পেটে খিদে আর কাজটা তাড়াতাড়ি দিতে হবে। একটু পর ছোঁয়া আমার সামনে আসলো, একটা চেয়ার নিয়ে আমার পাশে বসলো। তারপর আমার চেয়ারটা ঘুরিয়ে আমাকে ওর দিকে করে নিল। ম্যাম, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কাজ করতেছি? কাজ পরে করবা, আগে খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাওনি। তারপর ছোঁয়া আমার মুখের সামনে খাবার ধরলো আর মায়াবের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখুন ম্যাম, আমার এখন খাওয়ার সময় নেই, কাজটা শেষ করে আমি বাইরে গিয়ে খেয়ে নিব। এটা খাবি না মিষ্টি খাওয়াবো? মানে? দাঁড়াও। ছোঁয়া ওর চেয়ারটা আমার চেয়ারের কাছে নিয়ে আসলো। আমি আবার ওকে দূরে ঠেলে দিলাম। ম্যাম প্লিজ, কাজটা করতে দিন। আপনি তো জানেন কাজটা কতটা ইম্পর্টেন্ট। আমি কি তোমাকে মানা করছি কাজ করতে? তুমি কাজ করো। কাজ করলে খাবো কেমন করে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না ম্যাম, এটা সম্ভব নয়। আপনি আমার বস, আশা করি আপনি এই সম্পর্কটার মর্যাদা রাখবেন। আমি নিজের কাজ মন দিয়ে করতে লাগলাম। ছোঁয়া নিজের রিক্সে গিয়ে ফাইল দেখতেছিল। 1 ঘন্টা পর কাজ শেষ করে ছোঁয়ার কাছে ফাইলটা দিলাম। কাজ শেষ হয়েছে, এবার খাবারটা খেয়ে নাও। আমি আর মানা করলাম না, কারণ যে পরিমাণ খিদে লেগেছিল তা বলার মতো না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আমার প্লেটটা নিতে যাব, তখনই দেখলাম পাশে আর একটা প্লেট ঢাকা দেওয়া। তার মানে ছোঁয়া এখনো খায়নি, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মুখের দিকে তাকিয়ে দেখলাম একদম শুকিয়ে গেছে, হয়তো সকাল থেকে কিছু খায়নি। ম্যাম, আপনি খাবেন না? না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি কি বলবো বুঝতে পারছি না, কেন জানি ওর মায়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি ওর ওই মিষ্টি চাহনিতে। আমি খেলাম না, প্লেটটা নিয়ে ওরকম বসে রইলাম। ছোঁয়া ফাইল চেক করতে ব্যস্ত। কি হলো, তুমি খাচ্ছ না কেন? ইচ্ছে করছে না। ছোঁয়া ফাইলটা রেখে সোফায় এসে বসলো, হাত থেকে প্লেটটা নিল। হ্যাঁ করো। আপনি খাবেন না? খাবো, আগে তুমি খাও। আপনি খান, আমি নিজে খেয়ে নিতে পারবো। হ্যাঁ করতে বলেছি না? সিমের সাথে তো ভালো লাঞ্চ করতে পারো, আর আমি খাইয়ে দিলেই ভালো লাগে না? আমি আর কথা বাড়ালাম না। ছোঁয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় ও চুলগুলো মুখের সামনে চলে আসতেছিল। ইচ্ছে করছিল নিজের হাতে চুলগুলো গুছিয়ে দেই, কিন্তু নিজেকে আটকে রাখলাম। আমাকে খাওয়ানোর পর ছোঁয়া নিজে খেয়ে নিল। বিকেল অফিস থেকে বেরিয়ে সিমির সাথে দেখা। সারাদিন কাজে ব্যস্ততায় ওর সাথে দেখা হয়নি। কেমন আছো? ভালো, তুমি? ভালো। চলো কফি খেয়ে আসি। চলো। যখনই সামনে যাব তখন দেখি ছোঁয়া রাগ লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বললো না, গাড়িতে করে চলে গেল। আমি আর সিমি গল্প করতে করতে কফি শপে গেলাম। কফি খেয়ে বাসায় চলে আসলাম। রোজগার মতো রান্না করে খেয়ে ছাদে গিয়ে একা সিগারেট ধরালাম। ছোঁয়ার কথা মনে পড়তে লাগলো। আগের মতোই আছে, একটুও পাগলামি কমেনি। আমি যত নিজের মনকে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি না, মনটা ততই ওর দিকে চলে গিয়েছে। আমি যে ছোঁয়াকে কতটা ভালোবাসি তা আমি প্রকাশ করতে পারবো না। তাই তো ওর খুশির জন্য ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিলাম। কিন্তু আমি কি ওর ভালোবাসাকে মেনে নিব? কিছুদিন অপেক্ষা করে দেখি না কি হয়, তারপর না হয় ওকে আপন করে নিব। আমাকে কষ্ট দেওয়ার ফল ওকে তো ভোগ করতেই হবে। তারপরের দিন অফিসে গিয়ে দেখি সিমি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তখন ছোঁয়া এসে দাঁড়ালো। এই যে মিস সিমি, এখানে আপনাকে কি আমরা গল্প করার জন্য বেতন দেই? আপনি সারাদিন গল্প করে সময় কাটিয়ে দেন, একটা কর্মের নয় আপনি। যান, নিজের কাজ করুন। সিমি মুখ কালো করে চলে গেল। ছোঁয়ার কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল। ওর আগে চেহারা দেখলে যে কেউ ক্রাশ খাবে। এই যে, তুমি কেবিনে যাও, আমি আসছি। আমি কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর সিমি আসলো। আরে তুমি? একটা ফাইল সাইন করাতে হবে।
ও দেও। আমি সাইন করে দিলাম। সিমি চলে গেল। সোয়া রুমে ঢুকলো। ও কেন এসেছিল? ফাইল সাইন করে নিতে। আর যেন ওর সাথে না দেখি। কেন? আপনি কে আমাকে বলার? আমি কে দেখাচ্ছি। সোয়া দরজা লক করে দিয়ে আসলো। এসে আমার কলার ধরে উপরে উঠালো। আর কোনোদিন যদি ওর সাথে কথা বলতে দেখেছি তাহলে মেরে ফেলবো, মনে থাকে যেন। আমি ওর সাথে কি করব না করব তাতে আপনার কি? আমারই সব। আমি যেটা বলবো সেটা না শুনলে দেখতে পাবি। আপনার যা ইচ্ছা করুন, আমি তোর সাথে কথা বলবো। আর মেয়েটা অনেক কিউট। সোয়া কি যেন ভাবলো, তারপর কলা ছেড়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। মাথায় হাত দিয়ে কি যেন ভাবছে, আর চোখের কোনো জল। এত টুকুটুতে খারাপ লাগছে তোমার? আমি যে এই কয়েকটা মাস কেমন করে কাটিয়েছি শুধু আমি জানি। ভালোবাসা মানুষের কাছ থেকে আঘাত পেলে পুরো দুনিয়াটা উলটপালট হয়ে যায়, যেটা হয়তো তুমি এখন বুঝতে পারছো। আমি নিজের কাজ করতে লাগলাম। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। দূর, যা হওয়ার হয়ে গেছে। পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব। নিজের মনে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া কান্না করতে করতে ও ডেস্কে ঘুমিয়ে পড়লো। আমি বাইরে গেলাম, দেখে সিমি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? একটু দরকার আছে। কি দরকার বলো? চলো লাঞ্চ করি আগে। চলো। তারপর দুজনে মিলে লাঞ্চ করলাম। কি যেন বলতে চেয়েছিলে? পরে একদিন বলবো, আজ না। আচ্ছা। তারপর অফিসে চলে আসলাম। আসার সময় ছোঁয়ার জন্য খাবার নিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। এসে দেখি ছোঁয়া চেয়ারে হেলান দিয়ে আছে। ম্যাম, এই নিন। কালকে আপনি আমাকে ট্রিট দিয়েছেন, আজ আমি আপনাকে দিয়েছি। কোথায় গিয়েছিলে? লাঞ্চ করতে। কার সাথে? আমি আর সিমি। ও, ভালো। ছোঁয়া চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কি হলো, খাবেন না? না, ইচ্ছে নেই। ছোঁয়াকে দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে কিছু মুখে পড়েনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে ওর সামনে গেলাম। খেয়ে নিন। না, খাবো না, যাও এখান থেকে। চলে যাব, কিন্তু খেয়ে নিন। বলছি না খাবো না। নিন, হা করুন। কি হলো? সোহা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হা করলো। আমাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে যখন আমি উঠতে যাব তখন সোহা আমার হাত টান দিয়ে আবার বসিয়ে দিল। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। হাসতো কেন? আপনার কথা শুনে। আমি আপনাকে খাইয়ে দিলাম কারণ কাল আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, তাই আজকে সেটা শোধ করে দিলাম। আমি উঠে গেলাম। কিছুদিন এভাবে চলতে লাগলো। আমি এখন সোহাকে রাগানোর জন্য সিমির সাথে বেশি করে কথা বলি, কিন্তু এমনটা হবে ভাবিনি। আমি অফিস থেকে বের হয়ে আসতেছিলাম। অফিসে কেউ ছিল না, আমি, সিমি, সোয়া আর পিয়ন ছাড়া। আমি গেটে বাইরে আসতেই সিমি ডাক দিল। হ্যাঁ বলো। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আসলে সিয়াম, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সিয়াম, মোর দেন মাই লাইফ। বলে সিমি আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে নিলাম, কিন্তু পিছনে তাকে দেখি সোয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কান্না করতে করতে চলে গেল। যা, সব গন্ডগোল পাকিয়ে গেল। বাসায় চলে আসলাম। সিবিকে সব বুঝিয়ে দিয়েছি। ও মানতে চাইছিল না, কিন্তু আমার কিছু করার নেই। পরের দিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্ক আবার চেঞ্জ। এইবার আগের রুমটাই দেওয়া হয়েছে। আমি ছোঁয়া রুমে গেলাম। গিয়ে দরজা দিয়ে উকি মারতেই দেখি ও কান্না করতেছে। আসবো? কথাটা শুনে উপরের দিকে তাকালো, তারপর নিজের চোখ মুছে নিল। আসুন। আসলে কালকে যে ব্যাপারটা ঘটেছে আমাকে আর বলতে দিল না। থাক, আর বলতে হবে না। আমি বুঝে গেছি আমারই ভুল ছিল। তোমাকে আবার ফিরে পেতে চেয়েছিলাম। নিজের ভুলগুলোকে ভালোবাসা দিয়ে শোধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো হলো না। তুমি সিমিকে ভালোবাসো, ওকে নিয়ে সুখী থেকো, এটাই আশা করি। আমার পুরো কথাটা শোনো আগে। আমাকে ভুল বুঝতেছো তুমি। এখানে আর বোঝার মতো কিছু নেই। কিন্তু আপনি এখন যেতে পারেন, আমার অনেক কাজ আছে। আগে আমার কথাটা তো শোনো। আমি আপনাকে যেতে বলেছি। আমি আর কিছু বললাম না, সেখান থেকে বেরিয়ে আসলাম। অফিস টাইম শেষে আমি ছোঁয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর সোয়া আসলো। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সোয়া, আমার কথাটা তো শোনো। পথ ছাড়ুন আমার। আর আমি আপনার বস, কথাটা যেন মনে থাকে আপনার। সোয়া যেতে লাগলো, তখন আমি ওর হাতটা টেনে ধরলাম। তখনই ঠাস করে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি সোয়ার এমন ব্যবহার দেখে বেশ অবাক হলাম, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ভালোবাসা বিশ্বাসের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। তুমি আমাকে বিশ্বাসই করো না, তাহলে ভালোবাসবে কি করে? যদি ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে। আর তোমাকে ভালোবাসার কথা বলে লজ্জা দিব না। ধন্যবাদ তোমাকে এই ব্যবহারটা উপহার দেওয়ার জন্য। আর এই ভালোবাসা ভনিতা না করলেও পারতেন। কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। চলে যাব হয়তো এই চেনা শহর ছেড়ে। এই শহর শুধু আমাকে কষ্ট দিয়েছে,
ভালোবাসা না, চলে যাব হয়তো এই শহর ছেড়ে, আর হয়তো আশা হবে না। ছোঁয়ার কথাগুলো অনেক মনে পড়বে, কিন্তু কিছু করার নেই আমার। ভালোবাসার মর্যাদা যে দিতে পারে না, যার কারণে আজ আমার ভালোবাসার নৌকা মাঝ নদীতে ডুবে যাচ্ছে। শুধু এটাই চাইবো, ছোঁয়া যেন ভালো থাকে। আমার থেকে হাজার গুণ ভালো ছেলে পাবে ও। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়তে লাগলো। সারা রাত না ঘুমিয়ে ছোঁয়ার সাথে কয়েকটা দিনের কথাগুলো ভাবছিলাম। ওর পাগলামো, নিজের হাতে খাইয়ে দেওয়া, ও শাসনগুলো খুব মিস করব। ও হয়তো এগুলো ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না। মরা আগের মুহূর্ত পর্যন্ত আমি ছোঁয়াকে ভালোবেসে যাব, আর ওর কথাগুলো স্মরণ করে যাব। হাজারো কথা মনে বাসা বেঁধেছিল, কিন্তু সেগুলো যাকে বলতে চেয়েছিলাম আর সেই দূরে। এইসব কথা আর কোনো মানে হয় না। আজ তার আর আমার পথ দুটো দুই ভাগে এসে থেমেছে। আজ থেকে তার আর আমার পথ হয়তো আলাদা হয়ে যাবে চিরতরে। সারা রাত ছাদে কাটিয়ে দিলাম। পরের দিন শরীরে হালকা জ্বর আসলো, তাই অফিসে গেলাম না। 2 দিন পর অফিসে গেলাম। কেবিনে গিয়ে রেজিগনেশন লেটারটা টাইপ করলাম। টাইপ করে সোয়ার রুমের সামনে এসে দাঁড়ালাম। তারপর দরজায় নক করলাম। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, তাই দরজাটা খুলে ভিতরে গেলাম। ছোঁয়া আনমনা হয়ে কি যেন ভাবছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা একদম শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি ওকে ডাক দিলাম, ম্যাম। আমার কথা শুনে ওর ধ্যান ভাঙলো, সাথে সাথে নিজের চোখগুলো মুছে নিল। কি ব্যাপার, আপনি এই সময়ে আর এতদিন পর অফিসে আসছেন, সমস্যাটা কি? আমি কিছু না বলে শুধু লেটারটা ওর হাতে দিয়ে দিলাম। কি এটা? আমার রেজিগনেশন লেটার। কথাটা বলার পর ছোঁয়া আমার দিকে কাঁদো কাঁদো চেহারায় তাকালো। ওর মায়াবী চোখ দুটো কিছু বলতে চাইছে, কিন্তু ও মুখ ফুটে তা বলতে পারছে না। ম্যাম, আমি কিছুদিন পর এই শহর ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো না হয়তো। তাই চাকরি করাটা সম্ভব হবে না। ভালো থাকবেন বলে চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। এক সময় ওর কথা ওর থেকে দূরে চলে গিয়েছিলাম। আজ হয়তো আমার ভালোর জন্য যাচ্ছি, আর ওর সাথে ডিভোর্স হয়ে গেছে আমার। তাহলে আমি কেন এত ভাবছি, এত কেন কষ্ট পাচ্ছি? সে আর তো আমার নেই, তাহলে এত কেন ভাবছি? তাকে ঘিরে আর ভাববো না। কিন্তু এই নিষ্ঠুর মনটা কেন জানি কথা শোনে না, বারবার আমার সাথে বেমানি করে। 5 দিন লাগলো সবকিছু গুছিয়ে নিতে। সব কাজ সেরে নিলাম, কারণ এই শহরে আর কোনোদিন আসা হবে না হয়তো। কিন্তু ছোঁয়াকে আমি দূর থেকে ভালোবেসে যাব। হয়তো এখানে সে আমার হলো না, কিন্তু পরে হয়তো তুমি আমার হবে। রাত 11টা বাজে, বাসা থেকে বের হতে যাব, তখন একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি ছোঁয়ার বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, বলেন। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, আর 7 দিন ধরে কিছু খায় না। 5 দিন আগে দরজা বন্ধ করে দিয়েছে, 1000 টাকার পরও দরজা খোলে না। জানো, যখন তুমি ফিরে আসো সেদিন রাতেও আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, কারণ ও তোমাকে ফিরে পেয়েছিল। প্লিজ সিয়াম, আমার মেয়েটাকে দূরে ঠেলে দিও না। ওর থেকে দূরে চলে গেলেও হয়তো আর বাঁচবেই না। আমার উপর দয়া করো, আমার মেয়েটাকে আপন করে নাও। কথাগুলো বলে আঙ্কেল কেঁদে দিলেন। আমি এক্ষুনি আসছি, আপনি টেনশন নেবেন না। তাড়াতাড়ি করে ছোঁয়াদের বাসায় গেলাম। আঙ্কেল বসে কাঁদছেন, আমাকে থেকে উঠে আসলেন। আপনি টেনশন নিয়েন না আঙ্কেল, আমি দেখছি। ছোঁয়া রুমের কাছে গিয়ে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তাই দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি ছোঁয়া ঘরে এক কোণে বসে কাঁদছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওর মুখ থেকে কোনো কথা নেই, চুপচাপ কেঁদে যাচ্ছে। আমি একটা কাশি দিলাম। কি হলো, কথা বলবে না? তাহলে আমি চলে যাই বলে যখন উঠতে যাব, তখন হাঁটাতে টান দিল, আর ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। ভাবলাম একটা কিস পাবো, কিন্তু শেষ পর্যন্ত একটা থাপ্পড় পেলাম আমার কপালে। আর কোনোদিন যদি ছেড়ে যাওয়ার কথা বলেছিস তাহলে মেরে ফেলবো। বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর, এতদিন ধরে খাওয়া করেনি কেন, চলো খাবে। না, পরে খাবো, এখন এভাবেই থাকবো। না খেলে তো তোমার শরীর খারাপ করবে, আর আমি চাই না আমার বউকে খারাপ দেখাক। আগে কিস খাবো। কি? তখন ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। এখন চলো, খাওয়া করবে। কোলে করে নিয়ে চলো। এই 8টার বস্তা কোলে নিলে তো মরেই যাব। কি বললি? সরি। আমি ওকে কোলে তুলে নিয়ে নামতে লাগলাম। নামতে নামতে ও তাকিয়ে আছে আমার দিকে, আর বারবার একটা করে গালে কিস দিচ্ছে। আমি ওর কাণ্ড দেখে মুসকে মুসকে হাসতে লাগলাম। ওকে খাইয়ে দিলাম। তারপর ওকে কোলে নিয়ে আবার ছাদে আসলাম। দুজনে দোলনায় বসে আছি। আমি ছোঁয়ার কোলে শুয়ে আছি। ছোঁয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে একটা করে পাপ্পি দিচ্ছে। হঠাৎ করে ডিভোর্স পেপারটার কথা মনে পড়ে গেল। আমি উঠে বসলাম। ছোঁয়া আমার কাঁধে মাথা রাখলো। ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। এরপর দুজনে কিছুক্ষণ চুপ থাকলাম। হঠাৎ করে ছোঁয়া বলল, আমাকে আর ছেড়ে যাবে না তো? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে পাশে থাকবো। আমাকে মাফ করে দাও। কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য।
মাপ চাইতে হবে না, ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব আমি। জড়িয়ে ধরলাম সোয়াকে, 2004 দিন রাতটা উপভোগ করতে লাগলাম। পরিপূর্ণ হলো আমাদের ভালোবাসার গল্পটা। এই ছেলে, এদিকে আয়। ভার্সিটি গেট দিয়ে ভিতরে আসতে একদল মেয়ের মধ্যে একজন আমায় ডাক দিল। আমি তাদের সামনে গিয়ে, আপু আমায় ডেকেছেন? এখানে তুই ছাড়া আর কে আছে শুনি? আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তোরা সবাই চুপ থাক। এই, তোর নাম কি রে? আবির। আপনার নাম? নীলাত্রী। নীলা মানে নীলা। আপু আমি আসি তাহলে। আমি তোকে যেতে বলেছি? না। তাহলে? ক্লাসের টাইম হয়ে গেছে। কোন ইয়ারে পড়িস? অনার্স প্রথম বর্ষে। আচ্ছা যা। ক্লাসে যেতে যেতে না হয় আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির হাসান, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি, আর বাকিটা না হয় গল্পের মধ্যে জেনে নিয়েন। ক্লাস শেষ করে আমি জিসান রনে বাসা দিকে যাচ্ছি, তখন কে যেন আমার নাম ধরে ডাকতেছে। আমি পিছু ফিরে তাকে দেখি নীলাপু একটা বাইকের উপর বসে আছে, আর ওর হাত নেড়ে ইশারা করছে তার কাছে যেতে। এই চল, আপু ডাকতেছে। আমার কথা শুনে ওরা দৌড়ে চলে গেল, কিন্তু আমি বুঝতেছি না ওরা কেন দৌড়ে চলে গেল। কালকে ওরা আসলে জেনে নেব। আমি নীলাপুর কাছে গিয়ে, আপু আমায় ডেকেছেন? তোর বাসা কোথায়? ওইদিকে। আমি হাত দিয়ে দেখিয়ে দিয়ে, বাইক চালাতে পারিস? জি আপু। এই নে চাবি। নীলাপু আমার হাতে বাইকের চাবিটা দিয়ে। আমি বাইকে উঠতেই নীলাপু পিছনে উঠে বসলো। বাইকটা স্টার্ট দিতেই আপু আমাকে জড়িয়ে ধরে বসলো। নীলাপুর বান্ধবীগুলোর দিকে চেয়ে দেখে ওরা মুসকে মুসকে হাসতেছে। তারপর ভার্সিটিকে বের হয়ে আপুকে বললাম, আপু আমরা কই যাব? বাসায়। আমি বাইক চালাচ্ছি আর উনি পথ দেখে দিচ্ছেন। হঠাৎ এখানে দাঁড়া। আমি বাইকটা একটা বাসার সামনে দাঁড় করাতেই নীলাপু বললেন, চল ভেতরে যাবি। আমি বাসাটার দিকে তাকিয়ে দেখি বাসাটা বেশ বড় আর সুন্দরও। এটা কার বাসা? আমার। বাসাটা খুব সুন্দর। আর আমি? আপু হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে বল না। আপনিও তো খুব সুন্দর। আসলে নীলাপু দেখতে খুবই সুন্দর। চল ভেতরে যাবি। না, আম্মু রাগ করবে। কেন? দেরিতে গেলে আম্মু বকবে। আমার কথা শুনে নীলাপু হাসতে হাসতে শেষ। তারপর বলল, তুই কি এখনো পিচ্ছি নাকি? আপু আমি গেলাম। সরি। হুম। এখান থেকে তোর বাসা কতদূর? 2 মিনিটের পথ। কাল থেকে ভার্সিটিতে যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যাবি, বুঝলি? আচ্ছা। আর শোন, তোর নাম্বারটা দে তো। তারপর নীলাপুকে নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। আম্মু খিদে লাগছে, খাবার দাও। আমি আর আম্মু খাবার খেয়ে নিলাম। আর আব্বু অফিস শেষ করে একেবারে বিকেলে বাসায় আসে। আবির, জি আম্মু। আজ ভার্সিটি কেমন কাটলো? ভালোই তো। আমাকে নীলাপুর কথা বললে না জানিয়ে নীলাপুর মতো হাসাহাসি শুরু করবে। রাতে একসাথে সবাই খেতে বসেছি। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। একবার দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলাম। ফোন ধরতেই, হ্যালো আফরো। ভার্সিটি যাবে না? যাবো তো। কখন যাবি? আমি এবার ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আসলে এতক্ষণ ঘুমের ঘরে ছিলাম, তাই ফোনে কি বলেছি নিজেও জানি না। হ্যালো, কে আপনি? আমি নীলা। তার মানে আমি এতক্ষণ নীলাপুর সাথে কথা বলতেছিলাম। আমি ফোনটা আবার হাতে নিয়ে দেখি 9:40 ছুঁই ছুঁই। তাড়াতাড়ি আমার বাসার সামনে আয়। ফোনটা কেটে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে দৌড়ে নীলাপুর বাসা চলে আসলাম। ওখানে গিয়ে দেখি নীলাপু বাইকের উপর বসে আছে। আমি ওনার কাছে যেতেই উনি বাইক থেকে নেমে আমার সামনে এসে, এই নে চাবি। তারপর আমি বাইক চালাচ্ছি আর উনি আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমার কাছে কেমন জানি লাগতেছে, তবু কিছু বলতে পারছি না, কারণ উনি আমার সিনিয়র আর আপু বটে। আসতে এত দেরি করলি যে? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। নাস্তা করছিস? হ্যাঁ মানে না। এখানে দাঁড়া। কেন আপু? বাইক দাঁড় করাতে বলছি, দাঁড় করা। বাইক থেকে আমি নামতেই নীলাপুর হাতটা ধরে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তারপর একটা টেবিলে গিয়ে বসলো, সাথে আমিও। কি খাবি বল? জি আপু, আমি তো বাসা খেয়ে আসছি। থাপ্পড় চিনোস? কেন আপু? তোকে দিব তাই। আমি আবার কি করলাম? আমার সামনে মিথ্যা বলার জন্য। সরি। তারপর রেস্টুরেন্টের খাবার খেয়ে আমি আর নীলাপু ভার্সিটিতে চলে গেলাম। বিলটা নীলাপুই দিয়েছে। ভার্সিটি গেট দিয়ে ভিতরে আসতে দেখি ভার্সিটির সকল স্টুডেন্টরা আমার দিকে চেয়ে আছে। বাইকটা পার্ক করতেই চাবিটা আপুর কাছে দিয়ে ক্লাসের দিকে যেতেই কিছু ছেলে আমার পথ আটকে দাঁড়ালো। তোর নাম কি রে? জি ভাই, আবির। নীলার সাথে তোর এত কি রে? ভার্সিটিতে আসতে একসাথে আসিস, আবার যাওয়ার সময় একসাথে? হ্যাঁ, নীলাপু নিজে বলেছে প্রতিদিন আসার সময় ভার্সিটিতে নিয়ে আসতে, আবার যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য। সে যাই হোক, তোকে যেন আর ওর আশেপাশে না দেখি।
নেক্সট টাইম যদি তোকে ওর আশেপাশে দেখি তাহলে আমার চেয়েও খারাপ আর কেউ হবে না। ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর আমি মন খারাপ করে ক্লাসরুমে গিয়ে বসলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন বিহেভ করেনি যতটা ওই ছেলে প্লে করেছে। কি রে দোস্ত, তুই মন খারাপ করে বসে আসিস কেন? না এমনি। আচ্ছা, তোরা কালকে দৌড়ে চলে গেলি কেন? তুই নীলা আপুকে তো চিনোস। হুম। আচ্ছা, তার আগে বলতো, তুই আজকে নীলা আপুকে নিয়ে ভার্সিটি আসার সময় সবাই তোর দিকে তাকিয়েছিল তো? হুম, কিন্তু ওরা এভাবে তাকিয়েছিল কেন? নীলা আপু হচ্ছেন এই ভার্সিটির হাজারো ছেলের ক্রাশ, আর আজ পর্যন্ত কত ছেলে ওনার পিছনে ঘুরেছে তার হিসাব নেই। আর উনি তোর সাথে ভার্সিটিতে আসাই ওরা সবাই তোর দিকে তাকিয়েছিল। ও, সবাই গিয়ে বুঝলাম ভার্সিটির বড় ভাইগুলো কেন আমার সাথে এমন করলো। হঠাৎ জিসান বলল, আর কালকের কথাই বলি, উনি যে পরিমাণ রাগী তার সামনে যেত আমার হ্যাপি ভয় করে। এখন একটা ছেলে ওকে প্রপোজ করতে উনি ছেলেটাকে যে পিটুনিটাই দিলেন, ছেলেটা গোটা 1 মাস হাসপাতালে ভর্তি ছিল। আর এই ভার্সিটির এমন কোনো ছেলে মেয়ে নাই যে ওনাকে ভয় পায় না, আর ভার্সিটিটা ওনার কথাই চলে। জিসানের কথা শুনে বুঝলাম ওরা কালকে কেন পালাইছে। তারপর ক্লাস শেষ করে আমরা তিনজনে মানে আমি, জিসান, রনি বাহিরে আসতেই একটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। হাই, আমি রিদি। তো না মানে আমরা তো একসাথে পড়ি, আমি বলতে চাইছি আমরা কি ফ্রেন্ড হতে পারি? তোরা কি বলিস? আমি জিসান আর রনের দিকে চেয়ে বললাম, একসাথে যখন পড়ি ফ্রেন্ড হতেই পারি। নাকি আরো অন্য কিছু? আমরা আজ থেকে সবাই ফ্রেন্ড। তারপর আমরা তিনজন রিধির সাথে পরিচিত হলাম। অবশ্যই রিধি মেয়েটা খারাপ না, বরং ভালোই, অল্পতে সবার সাথে মিশে যায়, যেমনটা আমাদের সাথেই ধরুন। ভার্সিটি থেকে আজকে ভয়ে ভয়ে বের হচ্ছে, কারণ জিসানের কাছে নীলাপুর নামে যা শুনেছি এখন ওনার সামনে যেতে ভয় করতেছে, কখন জানি আমাকেও পিটায়। আজকে ওনার কাছে গেলাম না, সোজা বাসায় চলে আসলাম। বিকেলে পাড়া মাঠে খেলতেছিলাম, তখন রনির ফোন। আমি ফোনটা রিসিভ করতে রনি বলল, দোস্ত আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? না মানে ইয়ে আর কি। তোর ইয়ে মিয়ে বাদ দিয়ে যা বলা সোজাসুজি বল। তোকে যে কিভাবে বলি। তুই বলবি নাকি ফোনটা রাখবো? হারামিটা শুধু ইয়ে মিয়ে করতেছে। দোস্ত আমি প্রেমে পড়েছি। আলহামদুলিল্লাহ। এখন তোকে হেল্প করতে হবে, প্লিজ তুই না করিস না। দেখি। দোস্ত আমার শরম করতেছে। তুই শরম লইয়া থাক, আর ওদিকে মেয়েটা কর্ণকে পটা নিয়ে যাক। দোস্ত মেয়েটা রিধি। কোন রিধি? আজকে আমাদের সাথে যে ফ্রেন্ডশিপ করেছে ও নাকি? রে দোস্ত যাই হোক, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। কি বললি তুই? বলছি রিধিকে আমার পছন্দ হয়েছে ভাবি হিসাবে। ওকে ভাবির নজরে দেখবি, বুঝলি? না, বইয়ের নজরে দেখবো। ধ্যাত। আচ্ছা, কালকে ভার্সিটি গেলে তোদের ব্যাপারটা দেখছি, এখন রাখ। তারপর ক্রিকেট খেলা শেষ করে বাসা চলে আসলাম। রাতে পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটি গেট দিয়ে ঢুকতে দেখি নীলা আর ওর বান্ধবীরা হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা দেখে আমি তো ভয়ে শেষ। আমি ওদের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, অমনি নীলাপুর ডাক। ভয়ে আমার গলা শুকিয়ে আছে, কি করবো বুঝতে পারছি না। যাই হোক, ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আপু, তুমি আমাকে ডেকেছ? কি মনে হয়? না মানে আসলে ভয়ে আমার মুখ দিয়ে ঠিকভাবে কথা আসছে না। নীলা, তুই একবার হঠাৎ দেখ আমি ওর কি হাল করেছে। আরে তাসকিয়া, তুই চুপ থাক। এই তুই চল। যাব মানে? এই তো এলাম। আমি এবার একটু লজ্জা পেয়ে, আসলে ও আমার হাত ধরেছে তো তাই। ও আমার হাতে বাইকের চাবি দিল, আর আমি বুঝে গেলাম আমি বাইক চালাচ্ছি, আর উনি আমাকে জোরে ধরে আছে। আমাদের এভাবে যে কেউ দেখলে বলবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আসলে কি তাই? আপু, আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। তোমার বাসা তো ওইদিকে। আরে ধুর, আমাদের আরেকটা বাড়ি আছে, আমরা ওখানে যাচ্ছি। আমরা ওখানে যাচ্ছি কেন? প্রেম করতে। কি? একটা কাজ আছে। নীলাপু পর দেখে দিচ্ছে, আর আমি সেই অনুযায়ী বাইক চালাচ্ছি। একটু পর নীলাপু বলল, সামনে বাড়িটার ভেতরে ঢোক। তারপর গেট হালকা ধাক্কা মেরে ভিতরে আসলাম। ভিতরে আসতে নীলাপু বলল, তুই বাইকটা পার্কিং করে আয়। আমি বাইকটা পার্কিং করে আসতে দেখি নীলাপু চাবি নিয়ে দরজা লক খুলতেছে। তার মানে এখানে আমি আর আপু ছাড়া আর কেউ নেই। যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে কি হবে? আমি তো ভয়ে ঘামছি। ভেতরে আয়। নীলাপু ভিতরে চলে গেলেন, আর আমি ওনার মিষ্টি হাসি দেখে আমার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। পরে না জানি কি হয়। ভিতরে যেতে আপু বলল, তুই বস, আমি একটু আসি। আমি একা একা বসে আছি, আর ওদিকে নীলাপু কিচেনে চলে গেলেন। একটু পর 2 হাতে 2টা কফি মগ নিয়ে আসলেন। এবার আমরা দুজন একসাথে কফি খেতে লাগলাম। তুই উপরের রুমে গিয়ে বিশ্রাম নে, আমি একটু পর আসছি। নীলাপু এই বলেই কোথায় যেন চলে গেল। আমি এবার উপর রুমটা গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কারো মুখের গরম এসে আমার উপর পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুলতে দেখি নীলাপু আমার বুকের উপর শুয়ে আছে। আমি নীলাপুকে হালকা ধাক্কা মেরে, আপু ছাড়ো না আমাকে। কেন? প্লিজ।
নীলা আমার উপর থেকে উঠে বসলো। যেভাবে আছিস ওইভাবেই থাক, না হলে নীলা আবারও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়লো। হঠাৎ মুখটা তুলে আমার কপালে একটা কিস করে বসলো। হঠাৎ এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর আমি ওরা আমার কাণ্ড দেখে পুরো বেকুব বনে গেলাম। আবির, তুই কালকে আমায় রেখে চলে আসলি, আর আজকেও কেন? এমনি ডাহা মিথ্যে কথা। যে সত্যটা বলতাম আজকে আমার বন্ধু জানাজা দিতে হতো। ওই মেয়েটাকে রে? কোন মেয়ে? কালকে ভার্সিটিতে তোর সাথে যে ছিল। ও রিধি, জাস্ট ফ্রেন্ড। কালকে থেকে তোকে যেন ওর সাথে আর না দেখি। কিন্তু নীলা আমাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি চুপ করে আছি। আর শোন, কালকে থেকে আমরা ভার্সিটিতে একসাথে যাবো আর আসবো। আজ চুপটি করে ওনার কথা শুনছি। হঠাৎ নীলা আপু ওনার ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। নীলা আপুর আমার কাণ্ড দেখে আমি পরে থ মেরে গেলাম। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে দূরে অন্য রুমে চলে গেল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু উনি আমার রুমে আসলেন। উনি আমার সাথে এমন বিহেভ করছে যে একটু আমাদের মাঝে কিছুই হয়নি। আবির চলো। তারপর আমরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসলাম। খাবার শেষে বিলটা আপুই দিয়েছে। এবার আমরা একটা নদী পাড়ে গেলাম বাইকটা রেখে। আমি আর নীলাপু পাশাপাশি হাঁটতেছি। যে কেউ এভাবে দেখলে বলবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ভাবা যায় এগুলা? হাঁটতে হাঁটতে এক সময় আমরা ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ নীলাপু দৌড়ে এসে একটা দোকানের কাছে চলে গেল। আমি দোকানটার দিকে চেয়ে দেখি ওটা ফুচকার দোকান। তারপর আমরা দুজন মিলে ফুচকা খেয়ে নিলাম। আবির চল, ওইখানটায় বসি। আমি আর নীলাপু দুজনে ওইখানটায় গিয়ে বসলাম। আচ্ছা আবির, আমাকে তোর কেমন লাগে? ভালোই তো। আমাকে তুই ভালোবাসিস? হ্যাঁ বাসি তো। সত্যি? এবার নীলাপু আমার হাতটা ধরে বলল, তুই কবে থেকে আমাকে ভালোবাসিস? যেদিন থেকে আমি তোমাকে আপু ডাকি ওই দিন থেকে। মানে? আমার তো বোন নাই, তাই আমি তোমাকে বোন মনে করি। আর আমি তোমাকে আমার বোনের মতো ভালোবাসি। কি বললি তুই? আমরা দুজন তো ভাই বোনের মতো। আমি তোমাকে আপন বোনের মতো মনে করি। তোকে তো আস। হঠাৎ নীলাপু আমার মুখটা ওনার কাছে নিয়ে ওর ঠোঁট দুটো লাগিয়ে দিল। পাক্কা 5 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিল। আর যদি তোর মুখ থেকে ওইসব কথা শুনি, থাপড়াইয়া দাঁত ফালাইয়ে দেবো। ঠিক আছে আপু। নীলাপু আমাকে ঠাস করে একটা চড় মেরে দিল আর বলল, আজ থেকে তুই আমাকে শুধু নীলা বলে ডাকবি। আপু। কি বললি? নীলা। মাথায় থাকে যেন। চল বাসায় যাব। তারপর আমরা দুজনে বাইকের কাছে গেলাম। আমি বাইক চালাচ্ছি আর নীলাপু পিছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আচ্ছা আবির, তুই কি সত্যি বুঝছিস না আমি তোকে? কি? তোর জানা লাগবে না। আমি নীলাপুকে ওনার বাসা নামিয়ে দিয়ে চলে আসতে যাব তখন। আবির শোন, হৃদির সাথে তোকে যেন আর না দেখি। আমিও মাথা নেড়ে বাসায় চলে আসলাম। তবে আজকে বাসার ভিতরে ঢুকে বুঝলাম কিছু একটা হয়েছে। আসলে আব্বা আম্মু দুজনে আমার ঠোঁটের দিকে তাকে মিটমিট করে হাসতেছে। আমি লজ্জার উপরে চলে আসলাম। রাতে খাবার খেতে আসছি, তখন দেখতেছি ওরা দুজন আমার দিকে তাকে মুসকে হাসতেছে। কিছুক্ষণ পর আব্বু বলল, মেয়েটা কে রে? কোন মেয়েটা? আমি অবাক হয়ে বললাম, তোমার বাইকের পেছনে বসা মেয়েটার কথা বলতেছি, যে তোমাকে জড়িয়ে ধরেছিল। বিশ্বাস করেন নাহিদ ভাই, আমি সেলেবার লজ্জা পাইছি। না পারছি উঠে যেতে, না পারছি খাবার গেলতে। আর আব্বু আম্মু তো মার্শাল্লাহ। কি রে, কথা বলছিস না কেন? আমি কি বলবো? মেয়েটা কে? আমার ভার্সিটির বড় আপু। বড় আপু নাকি অন্য কিছু? আমি হাতটা ধুয়ে দৌড়ে রুমে চলে আসলাম। আব্বু বোধহয় অফিস থেকে ফেরার পথে আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। তারপর হিসু করে ঘুমায় পড়লাম। আপনারা ঘুমায় পড়েন। সকালে উঠে নাস্তা সেরে এবার নীলাপুর বাড়ির দিকে গেলাম। সময় 9:20 হবে। আন্টিকে সালাম দিয়ে আপু রুমের কাছে গিয়ে, আপু। দরজা খোলা আছে, ভেতরে আয়। আমি দরজা ঠেলে ভিতরে এসে দেখি আপু শাড়ি পরতেছে। অবশ্য শাড়ি পরা শেষ, তবে শাড়ির কুচিটা ঠিক করতে পারতেছে না। হঠাৎ আপু বলল, আবির আমার শাড়ির কুচিটা ঠিক করে দে তো। আপু তুমি এসব কি বলতেছো? কি বললি? না মানে? তাড়াতাড়ি ঠিক দে, না হলে। আমি নীলাপুর সামনে হাঁটু গেড়ে ওনার শাড়ি কুচিটা ধরলাম। তারপর কুচিটা ঠিক করবো, অমনি আমার চোখ পড়লো ওনার নাভির দিকে। হঠাৎ ওনাটাকে হুঁশ ফেললো। ওই কি করিস? না মানে আসলে হয়েছে কি, আমি তো লজ্জা ঠিকভাবে কিছু বলতে পারছি না। থাক, এখন তাড়াতাড়ি কুচিটা ঠিক করে দে। কুচিটা ঠিক করে দেওয়ার সময় আমার হাতের ছোঁয়া নীলাপুর শরীরে লাগতেই উনি হালকা কেঁপে উঠলো। আসলে থাক, আমি আপুর শাড়ি কুচিটা ঠিক করে দিলাম। তারপর আমরা দুজন নিচে নামতেই আন্টি বা নীলার আম্মু বলল, মাশাআল্লাহ, তোদের দুজনকে খুব মানিয়েছি। আন্টি কি বলল? নীলাপুকে আস্তে করে বললাম, ওই তুমি বুঝবে না। তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। আন্টি কিচেনে গেল।
আমি সোফায় বসতেই নীলাপু আমার পাশে বসলো, একবার গা ঘেঁষে। আবির, আমি ওর দিকে তাকে দেখি নীল শাড়ি পরেছে, আর হাতে চুড়ি, চোখে কাজল, সবকিছু মিলিয়ে ওকে যেন আকাশ থেকে নামা নীলপরি লাগতেছে। সবকিছু মিলিয়েও কিছু একটা ছিল না। সুন্দর, তবে কি? কপালে একটা টিপ পড়লে আরো সুন্দর লাগতো। আমি ওদিকে তাকে হালকা এসেই বললাম। হঠাৎ কোথা থেকে যেন আন্টি এসে বলল, তোমাদের প্রেম আলাপ শেষ হলে এবার নাস্তা করে নাও। আন্টি নাস্তা দিয়ে আবার কিছু চলে গেল, আর আমি আন্টি কথা শুনে থ মেরে গেলাম। কি হলো? আন্টি কি যেন বলল। বলছে আমাদের হাসাহাসি শেষ হলে এবার নাস্তা করে নিতে। কিন্তু আমি যেন অন্য কিছু শুনলাম। কি শুনলে? না মানে হয়তো ভুল শুনেছি। আমরা দুজনে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে নীলা আমার হাত ধরে উপরে নিয়ে গেল আমার নীলা রুমে। এবারও আয়নার সামনে গিয়ে কি যেন এনে আমার হাতে দিয়ে বলল, টিপটা দিয়ে দাও তো। আমি টিপটা লাগিয়ে দিলাম। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। তারপর বাইকটা স্টার্ট দিতেই নীলাপু আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভার্সিটির সামনে আসতেই নীলাপু বলল, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। আমি কিছু বলার আগেই নীলাপু ভার্সিটির ভিতরে চলে গেল। আর বাইক থেকে নামতেই আবির, আমি পিছন ফিরে দেখি হৃদি দাঁড়িয়ে। তুই কেমন আছিস? ভালো। তুই? সেম। আপু কেমন আছেন? হৃদির কথা শুনে পিছন ফিরে দেখি নীলাপু দাঁড়িয়ে। আমি নীলাপু চোখের দিকে তাকিয়ে দেখি ওনার চোখগুলো লাল হয়ে গেছে। আল্লাহ জানে আজ আমার সাথে কি হয়। ভালো। নীলাপুর এমন মুখ দেখে আমি পুরাই বোকা বনে গেলাম। আল্লাহ জানে আমার সাথে কি হয়। আর হৃদিরও কি দরকার ছিল এখানে আমার সাথে কথা বলার? হৃদির এসব কাণ্ড দেখে আমার মুখ দিয়ে যেন কোনো কথাই আসছে না। আমি একবার নীলাপুর দিকে তাকাচ্ছি, আরেকবার হৃদির দিকে। আমি এমন এক চিপায় পড়েছি যাকে বলে মানকার চিপা। রীতি, তুমি আমার হাতটা ছাড়ো। কিন্তু আপু, ও তো ক্লাসে যাবে। একবারও তোমাকে বলছে যে ও আজ ক্লাস করবে? না। তুমি ক্লাসে চলে যাও, ও আজ আমার সাথে ঘুরতে যাবে। হৃদি চলে যেতেই নীলাপু আমার শার্টের কলা ধরে টানতে টানতে একটা নিচু জায়গায় নিয়ে চলে গেল। তোকে না বলেছিলাম রীতির সাথে কথা না বলতে? আমি ওর সাথে কথা বলতে চাইনি, কিন্তু ও। তারপর আমি ওকে বারণ করতে যাব, এমনিতে তুমি এসে পড়লে। আজকের জন্য মাফ করে দিলাম, কিন্তু আর না। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। চল। আমরা ভার্সিটি গেটের সামনে চলে গেলাম। তারপর বাইকে করে আবার পথ চলতে লাগলাম। আমরা কোথায় যাচ্ছি? মার্কেটে। আমি আর কিছু বললাম না। তারপর মার্কেটে গিয়ে বাইকটা সাইড করে নীলাপুর সাথে মার্কেটের ভিতরে গেলাম। উনি জামা কাপড় কিনতে লাগলেন। হঠাৎ নীলাপু বলল, দেখ তো আমায় কোন শাড়িতে মানাবে। আমি কিভাবে বলবো? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তারপরও তোমাকে কালো শাড়িতে মানাবে। তাই বুঝি? আচ্ছা, আমি বাইরে গেলাম, তুমি আসো। একটু পর আসতে আমরা দুজন একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে নিলাম। তারপর পার্কে চলে গেলাম। পার্কে একটা টুলে আমি আর নীলাপু পাশাপাশি বসে আছি। হঠাৎ উনি বললেন, আচ্ছা আবির, তোর কি রং পছন্দ? কালো। সেই জন্যই বুঝি আমাকে কালো কালার শাড়ি কিনতে বলেছিলি। ওই শাড়ি তো তোমাকে মানাবে তাই। নীলাপু এবার ওনার মাথাটা আমার ঘাড়ে রাখলেন। তারপর উনি বললেন, আবির। আসলে নীলাপু ওনার মাথাটা আমার ঘাড়ে রাখতেই আমার কাছে অস্বস্তি হচ্ছিল। তোর কেমন মেয়ে পছন্দ? কেন বলো তো? এমনি বল না। তোমার মতো হলেই হবে। কেন? আমি হলে সমস্যা কি? কিছু বললে? চলো বাসায় যাব। তারপর আমি নীলাপুকে বাসায় রেখে চলে যাচ্ছিলাম। তখন নীলাপু আমার হাত ধরে একটা কাপড়ের ব্যাগ ধরিয়ে দিল। কি আছে এতে? তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি। আমি তো তোমার সাথে ছিলাম, তাহলে? তুই নিচে আসার পর আমি কিনছি। এখন বাসায় চলে যা। আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবি না। যদি তোমার দিকে তাকায়? পাগল একটা, যা তো। আমি হাসতে হাসতে বাসা চলে আসলাম। তখন আম্মু বলল, কিরে, তুই আজ ভার্সিটি ক্লাস করিসনি? জি না। কেন? নীলার সাথে ঘুরতে গিয়েছিলাম। নীলা মেয়েটা আবার কি? ওই মেয়েটা নাকি যার কথা তোর বাব্বু বলছিল? আমি আর এক সেকেন্ড দেরি না করে দৌড়ে রুমে চলে আসলাম। তারপর কাপড়ের ব্যাগটা টেবিলের উপর রেখে গোসল করতে চলে গেলাম। গোসল ছেড়ে রেডি হতে যাব, তখন টেবিলের উপর নজর পড়তে দেখি কাপড় ব্যাগটা। আমি ওটা খুলে দেখি একটা সুন্দর কালো রঙের পাঞ্জাবি। আমি কাপড় ব্যাগটা ওখানে ঠিক আগের মতো রেখে নিচে চলে আসলাম। নিচে নামতে দেখি আব্বা আম্মু কি যেন নিয়ে হাসাহাসি করতেছিল। তাতে আমার কি, আমি খেয়ে দিয়ে আবার উপরে চলে আসলাম। তারপর ঘুম সারাদিন এভাবে কেটে গেল। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি নীলাপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। আমি একবার চোখ মুছে দেখলাম, হ্যাঁ ঠিকই তো, উনি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি নীলাপুকে হালকা ধাক্কা দিতে উনি, ওই সমস্যা কি? না মানে আমাকে। নীলাপু আমাকে থামিয়ে বলা শুরু করলো, চুপচাপ শুয়ে থাক, না হলে। একটুবার উনি আমার কপালে ছোট্ট একটা আদর মেখে দিল। তারপর আমাকে ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে বলল,
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে আর কালো পাঞ্জাবি পরে নিচে আসবি। আর আমি এতক্ষণ বোবার মতো কথাগুলো শুনতে লাগলাম। তারপর ফ্রেশ হয়ে নীলাপুর দেওয়া কালো পাঞ্জাবিটা পরে নিচে চলে আসলাম। নিচে নামতে দেখি সবাই বসে আছে, আব্বু আম্মু আর নীলাপু। আমি নীলাপুর দিকে তাকাতে দেখি উনি কালো শাড়িটা পরে আছে আর হাতে কালো চুড়ি আর কপালে মাঝখানে কালো টিপ। আমি যেন ওনার উপর থেকে চোখ সরাতে পারছি না। পরে আম্মু ডাকে আমার ঘুর ভাঙলো। আবির, আমি যেন লজ্জায় পড়ে গেলাম। নীলাপুর দিকে চেয়ে দেখি উনি লজ্জা পেয়ে বসে আছে। আব্বু আর নীলাপু কথা বলতেছে। আমি গিয়ে টেবিলে বসলাম। এবার আম্মু নাস্তা দিয়ে আমার পাশে এসে বসলো। আম্মু, নীলা কখন আসছে? আসছে তো, অনেকক্ষণ হবে। তারপর নাস্তা করে ওদের কাছে যেতেই নীলাপু বলল, চলো। আমি তো লজ্জায় কিছু বলতে পারছি না। নীলামা, আবার এসো। জি আম্মু। তারপর বাইরে যেতেই আমি বললাম, আমরা কই যাচ্ছি? গেলেই দেখতে পাবি। নীলাবার একটা রিক্সা দাঁড় করালো। তারপর রিক্সা করে আমরা চলতে লাগলাম। নীলাপুর সাথে আমার বসায় কেমন যেন অস্বস্তি বোধ লাগছে। আমি একটু রিক্সার সাইডে যেতেই নীলাপু আমার হাতটা ধরলো। ওদিকে চেপে বসছিস কেন? এদিকে আয়। জীবনে হ্যাঁ। তারপর আবার আগের মতো বুঝতে হলো, মানে নীলাপুর গা ঘেসে। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না, আমি কিন্তু হেভি লজ্জা পাইতেছি। আমরা কোথায় যাচ্ছি? বিয়ে করতে। কিছু বললে? না। বলে না যে আমরা কোথায় যাচ্ছি? ফুপিমনির বাসায়। একটু পর আমরা সেখানে পৌঁছে গেলাম। এবার রিক্সা ভাড়া মিটিয়ে একটা বাসার ভিতরে যাচ্ছি। ভিতরে যেতেই একজন বয়স্ক মহিলা নীলাপুকে জড়িয়ে ধরলো। অবশ্য এটা নীলাপুর ফুপি হবে হয়তো। খানিকের পর একটা মেয়ে আসলো আমাদের সামনে। আর মেয়েটার দিকে তাকিয়ে আবার চোখ ফিরে নিলাম। আসলে মেয়েটা আর কেউ ছিল না, তাসকিয়া, নীলাপুর বান্ধবী। আবির, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। আন্টি যেতে নীলাপুর দিকে তাকাতেই আপু একটা মুচকি হাসি দিল। এবার বুঝলাম আন্টিকে আপু আমার কথা বলেছে। তোরা গল্প কর, আমি ফুপির কাছে গেলাম। এই বলে নীলাপু চলে গেল। নীলাপু যেতেই তাসকি আপু আমার পাশে এসে বসলো। তাসকি আপু কি বলে গেল বাট আমি কিছু বুঝতেছি না। একটু পর আন্টি নাস্তা নিয়ে আসতেই আমরা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ হতেই নীলাপু আবার আন্টির সাথে কিচেনে চলে গেল। তবে তাসকি আপু আমার পাশে বসে আছে। হঠাৎ আমার ফোনটা বাজতেই ফোনটা তুলে দেখি জিসানে কল। আবির, কই তুই? তাসকি আপুর বাসায়। ওখানে কি করস? নীলাপুর সাথে আসছি। ও, তো ভার্সিটি আসবি না? না রে। তোর পাশে কে রে? তাসকি আপু। এবার ফোনটা রেখে দিলাম। তবে জিসানের কথাগুলো আমার কাছে কেমন জানি লাগতেছিল। ভেবে পড়লে যা হয় আর কি। দুপুরে সবাই মিলে খাবার খেতে বসলাম। তাসকি আপুর আব্বুও বসা। আমার ডান পাশে নীলাপু আর বাম পাশে তাসকি আপু। কি যে এক অবস্থা! দুই বোন আমার প্লেট অবস্থা একবার নাজেহাল করে ছাড়ছে। এক বোন মাংসে 1 পিস দিলে আরেক বোন 2 পিস দেয়। অনেক কষ্টে খাবার শেষ করে আসলাম। আপু, আমি ঘুমাবো। তারপর আমি তাসকি আপু রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙতেই দেখি তাসকি আপু আর নীলাপু হকি স্টিক নিয়ে দুজন আমার দুপাশে দাঁড়িয়ে আছে, মানে ডান আর বাম পাশে। আর এইদিকে ওদের অবস্থা দেখে আমার যায় যায় অবস্থা। আজকে তোর একদিন কি আমার একদিন? কেন? নীলা কোনো কথা বলছে না, চুপ করে কেঁদে যাচ্ছে। কিন্তু কেন আমি তো বুঝতেছি না এখানে হয়েছেটা কি। আপু, ও আপু, আমি তাসকিয়াকে উদ্দেশ্য করে বললাম। উনি কাঁদছে কেন? আমি ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম। কেউ কোনো কথা বলছে না, তবে একজোড়া কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে শুধু। আর সেটা হলো নীলাপুর। আবির। আমি নীলাপুর কাছে গিয়ে, সত্যি করে বলতো, আমার আর রীতির মধ্যে তোর সবচেয়ে কাকে বেশি ভালো লাগে? তাসকি আপু আর নীলাপুর দুজনেই আমার দিকে চেয়ে আছে। আমি চুপ করে আছি। তোমাকে। নীলাপুর দিকে তাকিয়ে বললাম। এবার উনি কান্না মাঝে হেসে উঠলেন। ওনার এমন হাসি দেখে আমার বুকটা কেমন জানি ধর ফিরে উঠলো। আচ্ছা, এটা কি গ্যাস্ট্রিক না অন্য কিছু? তাহলে রিদি যে বলল। রিদি কি বলেছে? নীলাপু আর কিছু বলছে না, আবার কেঁদে যাচ্ছে। আমি তাসকি আপুর দিকে তাকাতে উনি বললেন, হোয়াট? আমি অবাক হয়ে বললাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে রিদিকে কল দিলাম, তবে লাউড স্পিকার দিলাম আর ওদেরকে বললাম যাদের সত্যিটা প্রকাশ হয়। হ্যালো রিদি। কেমন আছো? ভালো। আচ্ছা রিদি, আমি তোমার কি হই? হঠাৎ এমন প্রশ্ন? জানতে ইচ্ছে হলো। আমরা দুজন ফ্রেন্ড হই। ও আচ্ছা, ওর বাইরে আমাদের কি কোনো সম্পর্ক আছে? আমি ওদের দুজনের দিকে তাকিয়ে আছি। না। তাহলে তুমি কেন বললে যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আমি রেগে বললাম কথাটা। কি হয়েছে রিধি, উত্তর দাও। আমি আবার রেগে বললাম, আমি তোমাকে ভালোবাসি তাই। আমি কিছু বলতে যাব তার আগে নীলাপু আমার হাতে ফোনটা নিয়ে নিল আর বলতে লাগলো, তোকে একবার সামনে পাই, তারপর তোর ভালোবাসা আমি বাহির করব। তুই কার দিকে নজর দিস আমি দেখে নিব। কালকে ভার্সিটিতে আয়, তারপর তোরে দেখাবো আমি কে। আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে রেখে দিলাম। তারপর আমি বুঝতেছি না এখানে হচ্ছেটা কি। আর আমি রীতির সাথে কথা বলে নীলাপুর এত জলে কেন?
রিধির ওই কথা শুনে তুমি কাঁদছিলে কেন? আমি নীলাপুর দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, কেন কাঁদছি তুই জানোস না, বোঝোস না? তাসকে আপু একটি বিলম্বরকে হাসি দিয়ে চলে গেল। আচ্ছা, তাসকে আপু আমাকে দুলাভাই বলছে কেন? আর এদিকে নীলা গিয়ে দরজা আটকে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসতেছো কেন? আমি ভয়ে ভয়ে কথাটা বললাম। কেন গো বাবু, তোমার ভয় লাগছে বুঝি? হ্যাঁ মানে না। দেখো, আমার নীলাপু আমাকে আর কিছু বলতে দেয়নি। এক ধাক্কা বিছানার উপর ফেলে দিল। তারপর নীলাপু এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমার বুকের উপর শুয়ে থাকলো। আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না। কি করছেনটা কি? আমি নীলাপুকে ধাক্কা দিয়ে বললাম কথাটা। কেন তুই জানোস না? নীলা আবার আমার বুকের উপরে উঠে আমার সারা মুখে আদর করতে লাগলো। একটু পর উনি আবার আমার বুকের উপর এসে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি নীলাপু এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি আমাকে ধাক্কা দিলাম, তারপর ওনার ঘুম ভাঙলো না। বুঝলাম উনি গভীর ঘুমে মগ্ন। আমি অনেক চেষ্টা করেও নীলাপুকে আমার উপর থেকে সরাতে পারলাম না, কারণ উনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আমি এবার নীলাপুর দিকে তাকাতেই কেমন যেন মায়া আটকে পড়লাম। কতক্ষণ নীলাপুর দিকে তাকিয়েছিলাম জানি না, তবে যখন আমার হুঁশ ফিরল তখন থেকে নীলাপু আমার দিকে চেয়ে আছে। একে তো লজ্জা, তারপর ভয়ে আমি যেন ঘাবড়ে গেলাম। নীলাপুর দিকে তাকাতেই পারছে না, যে খারাপ কিছু মনে করে নেয়। তখন আমি অন্যদিকে তাকিয়ে উঠতে যাব, অমনি নীলাপু আমাকে একটানে তার উপর এনে ফেললো। হঠাৎ এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আবির, আমি লজ্জা পেয়ে কথাটা বললাম। আমার দিকে তাকাতো। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার গালে একটা আদর মেখে দিল। কি করতেছেন কি? জানো না? নীলাপু এবার আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আবির, তুই কি কিছুই বুঝোস না? আমি তোকে কি জানি না। দূর। আচ্ছা আবির, তুই কি বুঝোস না আমি কেন তোকে বকি, মেয়েদের থেকে দূরে থাকতে বলি? তুমি আমার ভালো চাও তাই? এটা না। আমি ওনার দিকে চেয়েই বললাম, তাহলে? তো গাধা, তুই এটা বুঝবি কেমনে? আচ্ছা বলতো, একটা মেয়ে যখন একটা ছেলেকে জড়িয়ে ধরে আদর করে হাতে হাত রেখে চলে, সমাজ এদেরকে কি বলে? ভাই বোন, যেটা তুমি আর আমি। কি বললি কুত্তা? সত্যিটাই তো বললাম। তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? আমিও তো তোমাকে ভালোবাসি। সত্যি? ভাই তো বোনকে ভালোবাসতেই পারে। কি? আমি নীলাকে আমার কাছ থেকে ছাড়িয়ে দৌড়ে বাথরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আন্টির কাছে চলে আসলাম। আন্টির পাশে বসে অনেক গল্প করতেছি। হঠাৎ থেকে নীলাপু আর তাসকে আপু একসাথে সিঁড়ি থেকে নামতেছে। আমি নীলাপুর দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে রাগের চোখে তাকিয়ে আছে। একটু পর ওনারা এসে আমাদের সাথে গল্প জুড়ে দিলেন। একটু পর আন্টি কিচেনে যেতেই নীলাপু আমার শার্টের কলার ধরে, এখন আমার হাত থেকে কোথায় যাবি? রিধির কাছে। আস্তে করে বললাম, কি? নীলা, আম্মু আছে, ওকে ছেড়ে দে। নীলাপু কিছুক্ষণ চুপ থেকে এবার বলল, আমি ওদের দুজনের থেকে একটু দূরে গিয়ে বসলাম। না জানি আবার হামলা দিয়ে বসে। আমার শার্টের কলা ধরা, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি ফোনটা কানের কাছে নিয়ে বলা শুরু করলাম, জানো কি করো? আমি ওদের দিকে চেয়ে দেখি ওরা দুজনে চোখ বড় করে আমার দিকে রাগ লুক নিয়ে তাকিয়ে আছে। তাতে আমার কি? ও, আমার কথা ভাবছিলা? জানি তো তুমি আমার কত লাভ করো। জানো, অনেকে না আমার দিকে চেয়ে আছে, বুঝলে? আমি না তোমার পরে ফোন দিচ্ছি। আমি ফোনটা রাখতেই নীলাপু এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। একটু পর উনি হালকা হেসে আমার দিকে এগোতে লাগলো। আমার সাথে মজা করছিলি তাই না, বদমাইশ কোথাকার? হাসতে হাসতে কথাটা বললাম। তবে রে। আমি দৌড়ে আন্টির কাছে চলে আসলাম। আর আমার আর নীলাপুর আমার কাণ্ড দেখে তাসকে আপু হাসতে লাগলো। আমি এদিকে রেগে আছি আর তুই হাসছিস? তোরা দুজন যদি হাসার মতো কথা বলিস তো আমি হাসবো না। ধুর। আরে শোন না, আর রাখছিস কেন? কিছু বলার থাকলে বল, না হলে আমি গেলাম। তোর মতো আমারও না। কি? একটা ছেলে পছন্দ হয়েছে। তাই বুঝি? ছেলেটা কে রে? আবির। কি? না মানে আবিরের বন্ধু। ও প্লিজ তুই আবিরকে বলে আমার সাথে ওর ওর নাম কি রে? জিসান। তোরও জুনিয়র বর, আমারও জুনিয়র বর। না, আমি গেলাম। নীলা কিচেনে যেতেই দেখে আমি আন্টিকে কাজে হেল্প করতেছি আর দুজনে গল্প করছি। তারপর নীলাপু আমাদের সাথে যোগ দিল। একটু পর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। হঠাৎ আন্টি যা বললো তার শুনে আমি তো বেশ চিন্তিত। বুঝে নাই? তাহলে শোনেন, আজকে রাতে এখানে থাকতে হবে। আর নীলাপু আমার দিকে তাকিয়ে মুচকে হাসতেছে। আর আমার বুঝতে দেই নাই যে আজকে আমার রাতে সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর যে যার মতো ঘুমাতে চলে গেল। আমি আন্টি দেখানো একটা গেস্ট রুমে চলে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখি আমার বুকটা ভারী হয়ে আছে। আমি চোখ মেলে দেখি নীলাপু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি অনেক কষ্টে ওনাকে নিজে থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ রুমে এসে দেখি উনি ঘুমিয়ে আছে।
আমি নিচে আসতেই আন্টি বলে উঠলো, আবির, নীলাকে দেখছি না যে। আমি তাসকিয়া আপুর দিকে তাকিয়ে, মানে? দুলা ভাই, আমার বান্ধবীটা কই? আমার আর বুঝতে বাকি নেই, এখানেও একটা কাহিনী আছে। আমি গিয়ে তাসকিয়া আপুর পাশে বসলাম। ওই, আপনার বান্ধবী আমার রুমে কেন ঘুমাচ্ছে? আমি তাসকিয়া আপুর কানে গিয়ে ফিস করে বললাম, কেন দুলা ভাই, আপনি জানেন না? তার মানে? কেমন দিলাম দুলা ভাই? রাখ তোর দুলা ভাই, রেগে মেগে কথাটা বললাম। কি বলি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি তাড়াতাড়ি নাস্তা করে ছাদে চলে আসলাম। বুঝতেছি না নীলাপু আন্টিকে এসব বলার মানে কি। আমি ফোনে গেম খেলতেছি, হঠাৎ কে যেন আমার ফোনটা হাত থেকে কেড়ে নিল। তাকে দেখি নীলাপু রাগে লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তুই ঘুম থেকে উঠলি কিন্তু আমাকে একবারও ডাকলি না কেন? আপনি আমার রুমে ঘুমাচ্ছিলেন কেন? আমার ইচ্ছা। সবাই আপনার ইচ্ছা। এত যখন শখ, একটা বিয়ে করে নেন না। আমি হাসতে হাসতে কথাটা বললাম। কথাটা তুই মন্দ বলিসনি। আমাকে কিন্তু দাওয়াত দিও। কি? গো, তোকে একটা কথা বলার ছিল। তাসকিয়া একজনকে ভালোবাসে। আমাকে নাকি? কি? না মানে ছেলেটা কে? তোর বন্ধু জিসান। সত্যি নাকি? তারপর নীলাপুর সামনেই জিসানকে কল করলাম। জিসানের কথা শুনে বুঝলাম জিসানও তাসকিয়া আপুকে লাভ করে। পরে ওদের দুজনে প্রেম করে দিলাম। শুধু আমারটাই হলো না। কিছুক্ষণ পর আন্টি আর তাসকিয়া আপুর থেকে বিদায় নিয়ে নীলাপুর দিকে চলে আসলাম। নীলাপুকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। বিকেলে রিদি ফোন দিয়ে বললো ওনাকে আমাকে কি যেন বলবে, তাই ওর সাথে দেখা করার জন্য বারকে বসে আছি। একটু পর রিদি আসতেই আমি রিদির সাথে কথা বলতে থাকলাম। হঠাৎ কই থেকে যেন নীলাপু এসে রিদিকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। তারপর আমাকে বললো আমি যেন একটু দূরে গিয়ে দাঁড়াই। আমি একটু দূরে যেতে ওরা তিনজনে কি যেন আলাপ করতে লাগলো। তিনজন, নীলা, রিধি আর তাসকিয়া। একটু আর রিধি কাঁদতে কাঁদতে চলে গেল। এরপর নীলাপু আমাকে ডাক দিল। আমি ভয় ওনার কাছে গেলাম। আবির, এখান থেকে সোজা বাসায় যাবি, আর কোথাও যাবি না, যা। বাসায় যেতে শুনি আজকে রাতেই নাকি আমার বিয়ে, কিন্তু আমার যে এসবে কোনো ইচ্ছে নেই। অবশেষে আব্বু আম্মু জোরাজুরিতে আমার বিয়েটা হয়ে গেল। মন খারাপ করে সাদে বসে আছি, কিন্তু এখন শুধু নীলাপুর সাথে খামখেয়ালি, আড্ডা, একসাথে ঘোরাঘুরি, এগুলো কথা মনে হচ্ছে। একটু পর আমার হারামি বন্ধুগুলো জোর করে বাসঘরে ঢুকিয়ে দিল। আমি বাসঘরে ঢুকে দরজা বন্ধ করতেই একটা মেয়ে এসে আমার পা ছুঁয়ে সালাম করে দিয়ে আমার বিছানা বসে পড়লো। আমি তার সামনে গিয়ে বললাম, দেখেন আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, কিন্তু কেন? আমার কাছে মেয়েটি কণ্ঠ কেন যেন খুব পরিচিত মনে হচ্ছে। আমি একজনকে ভালোবাসি। কে সে? আমার প্রথম প্রেম অনুভূতি জাগিয়েছিল তাকে। সে আমার ভালোবাসা। তুমি এতক্ষণ ধরে আমার সাথে মজা করছিলে, তাই না? জি না। মেয়েটি বা বিছানা থেকে এসে সোজা আমার পাঞ্জাবি কলার ধরে বলল, মেয়েটার নাম কি? আপনাকে বলবো কেন? দেখ, আমাকে একদম রাগাবি না। বল, মেয়েটার নাম কি? আমি এখনো মেয়েটি মুখ দেখিনি, তাই ওকেও দেখিনি। মেয়েটি এবার শার্টের কলার আরো জোরে টেনে ধরে বলল, নীলাদ্রি নীলা, ওরূপে আমার নীলু। সত্যি? মেয়েটি আমাকে ছেড়ে দিল, তবে ওর কথাবার্তায় কেমন যেন খুশির আভাস। আপনি এত খুশি হচ্ছেন কেন? আপনার তো। মেয়েটি আমাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, আমার ঘুমটা সরাও তো। মেয়েটি হাব ভাব আমার কাছে কেমন জানি লাগতেছে। আমি গিয়ে মেয়েটির ঘুমটা সরাতে সে লেভেলে শখ খাইছি। আসলে মেয়েটি আর কেউ না, নীলাপু। কিরে, অবাক হচ্ছিস? আমি মাথা নিয়ে বললাম, আপনি আমায় বলেননি কেন? বললে তো আর তোর মুখ থেকে আমাকে ভালোবাসিস এটা শুনতাম না। আমি তো আপনাকে ভালোবাসি না। একটু হেসে বললাম, কি? আমি নীলাপুকে ভালোবাসি। তাই বুঝি? আপনি আমায় বিয়ে করলেন কেন? তুমি করে বললে খুশি হব। হৃদয় আমাকে এই কথা বলেছে। কি বললি, কুত্তা? ভালোবাসা আমাকে? তাহলে এতদিন বলনি কেন? তোকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই। তোমার ভালোবাসা আমি প্রথমেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো আমার থেকে সিনিয়র, তাই। ভালোবাসা আমাকে বললে না তো? বলছি তো। আমি শুনিনি। ভালোবাসি ভালোবাসি, আমার এই পিচ্ছি পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাবি না তো? একমাত্র মৃত্যুই। নীলা আমাকে থামিয়ে বলতে লাগলো, আর একবার যদি মরার কথা বলিস। আমি ওকে আমার বুকে জড়িয়ে নিয়ে ওর কপালে ছোট্ট একটা ভালোবাসা পরশ এঁকে দিলাম। এই শোনো না, আমার না তোমার মতো একটা মিষ্টি মেয়ে লাগবে। যা। দিবে তো? জানি না। তুমি যখন দিবেই না, তখন এখান থেকে লাভ কি? তার থেকে বরং আমি রিধির কাছে গেলাম। আমি ওকে ছেড়ে দিয়ে কথাটা বললাম। কি বললি, কুত্তা? নীলা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ও আমার উপরে উঠে বসলো। আর একবার যদি রীতির কথা তুই বলিস, তাহলে এই হাতটা দেখছিস? তুমি তো একটা গুন্ডি। তোর জন্য একটা আদর দিবা? তোমার জিনিস তুমিই বুঝে নাও।
আমি ওর কপালে আদর করতেই ও আমার সারা মুখে